তুমি জাগালে ভারতের হৃদয় তন্ত্রে আত্মজ্ঞানের নবদিশা। ভারত দুহিতা নিবেদিতা, ভারত দুহিতা নিবেদিতা, তুমি ত্যাগ ব্রতে হোম শিখা, তুমি ত্যাগ ব্রতে হোম শিখা, তুমি জাগালে ভারতের হৃদয় তন্ত্রে আত্মজ্ঞানের নবদিশা। ভারত দুহিতা নিবেদিতা, ভারত দুহিতা নিবেদিতা, তুমি ত্যাগ ব্রতে। আমাদের কাছে আসি বহুদিন হয়ে গেছে। দাদা অনেকবার ফোন করেন, আমি টাইমের সময় অ্যাডজাস্ট করা যায় না বলে আসা হয় না। দাদা সবসময় আন্তরিকতার সঙ্গে ডাকতে চান। তা আমার সঙ্গে আছেন আমারই কলেজের অধ্যাপিকা প্রফেসর ডক্টর সোনালী চক্রবর্তী, তিনি স্বামী বুদ্ধিশানন্দজির শিষ্যা এবং সারা পরিবারের সর্বদিক থেকে রামকৃষ্ণ পরম্পরার চিন্তার মধ্যেই না বড় হয়েছে, তার মধ্যেই থাকেন এবং এটা একটা গবেষণার ব্যাপার হয়ে গেছে যে ঠাকুর শ্রীমা স্বামীজি এবং তারপরে নিবেদিতাকে নিয়ে। তাই আমার কাছে সোনালী একটা চলন্ত অভিধান। যখন রামকৃষ্ণ পরম্পরার কোনো জিজ্ঞাসা কিছু থাকে যেখানে কনফিউজ, কেউ উত্তর দিতে পারছে না, সংঘাত আছে, তখন ওর কাছে আমি গিয়ে জিজ্ঞেস করি, কারণ টিচার্স রুমে একসঙ্গেই থাকি। তা আমাদের বিষয় পড়ার বদলে এই অধ্যাত্মের পড়াশোনাটাই বেশি হয়, কারণ কলেজে পড়ার মতো সত্যি আমাদের তেমন কিছু আর চিন্তা নেই। তাই এইটাকে নিয়ে যতটা চর্চা করা যায়, নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা। তা কখনো কখনো ক্লাসে তো সবকিছু বলে আমরা তৃপ্ত হই না, ক্লাসে বলার বিষয় বহু কিছু থাকে না, এগুলো একটা অন্য জগৎ। তাই এখানেও কিছু বলার সুযোগ হলে যেন কি চিন্তা করছি তার একটা যথার্থ প্রতিফলনের প্রয়োজন আছে। তাই দাদাকে বলেছিলাম যে যদি এখানে এরকম আলোচনা করা যায়, সেই হিসেবেই দাদা আজকেও দিয়েছেন। পরের মাসেও সম্ভবত 29শে জুলাই সোমবার সোনালী আলোচনা রয়েছে। আমরা সবাই ঠাকুর স্বামীজিকে নিয়ে, আমিও তো অনেক অনর্গল বলে যাই, ভাবের মধ্যে যা হয় ভাবতে হয় না, কিন্তু নিবেদিতাজিকে নিয়ে গবেষণাটা আমার একদম নেই, এটা হচ্ছে একদম সোনালী। তাই বিশেষভাবে ওকে বলেছিলাম যে তুমি নিবেদিতাজির ওপরে আলোচনা রাখো, যেটা মানুষ খুব কমই জানে। কথা কিন্তু আমরা অনেক শুনি, অনেক প্রচার হয়েছে, কিন্তু নিবেদিতাজি যেরকম ভাবনা নিয়ে করেছেন বহু বিশেষ জায়গা, যে জায়গাটা কেউ কোনোদিন শুনি। তা সুতরাং সবগুলোই যে আজকে বলা যাচ্ছে কোনোভাবেই না। আস্তে আস্তে যখন সময় হবে, যে দিকটা আমরা জানি না সেটা আপনারাও আস্বাদন করবেন এবং আমিও আস্বাদন করবো বলেই সঙ্গে এসেছি, যদি নিজেকে আমরা বৃদ্ধি করতে পারি। জয়টা করতে হয় আপনারা শান্তি। জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পার্বতী ত্রয়োদশিবা প্রণমামি। ঠাকুর মা স্বামীজি এবং ভগ্নী নিবেদিতা চরণে আমার প্রণাম। একটু ভয় পেয়ে গেলাম তিলকদা এমন ভাবে বললেন, কারণ উনি হচ্ছেন আমাদের কলেজের ইষ্ট গোষ্ঠীর একজন লিডার। আমাদের আবার যা কিছু আলোচনা, যেখানে প্রশ্ন, সেগুলো নিয়ে আবার উনি ব্যাখ্যা করেন। প্রচুর শাস্ত্রজ্ঞান ওনার আছে, আমার কিছুই নেই। আমি এনাদের চরণ ধরে থাকার চেষ্টা করছি এই পর্যন্ত। যাই হোক, আজকে আমার কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন। তার কারণ এই বিবেকানন্দ সোসাইটির যে ইতিহাস, সেই ইতিহাসে একটা শনিবার প্রথম যখন এই সোসাইটি শুরু হয়েছিল 1903 সালে, তখনকার রেজলিউশন অনুসারে প্রত্যেক শনিবার বক্তৃতা দিতেন স্বামী শারদানন্দজি। এবং সেই সময় থেকে, আজ থেকে 117 বছর
সেই সময়ে যে সমস্ত আলোচনা এবং যে কাজের জন্য বিবেকানন্দ সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল সেইগুলো ভাবলে আমার আজকে 2019 সালেও মনে হয় সেই প্রয়োজনীয়তা, সেই প্রাসঙ্গিকতা এর কিন্তু শেষ হয়ে যায়নি। আর সিস্টার নিবেদিতা এই সোসাইটির জন্য একটা প্রাণপাত করেছিলেন, সমস্ত কিছু ফর্মুলেশন করেছিলেন, এমনকি তার যে হিন্টস অন ন্যাশনাল এডুকেশন সেখানে কতগুলো বিবেকানন্দ সোসাইটি উল্লেখ করে সাজেশনস ফর দ্য বিবেকানন্দ সোসাইটি, অনেকগুলো সাজেশন, অনেকগুলো পরামর্শ দিয়েছেন কিভাবে কি পথে এই সোসাইটি চলবে এবং যুবকবৃন্দের জন্য এই সমিতি কাজ করবে, যুবকবৃন্দ সমাজের জন্য কাজ করবে, এরকম একটা উদ্দেশ্য নিয়ে এই সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে। তা আজকে একটা শনিবার, আমি আজকে এখানে বসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কারণ আমার মনে পড়ে যাচ্ছে শনিবারগুলো স্বামী শারদানন্দজি সকলের উদ্দেশ্যে ভাষণ দিতেন, জীবন গঠন করার কথা বলতেন। যাই হোক, প্রসঙ্গ নিবেদিতা এই 150 বছর উপলক্ষে সিস্টারকে নিয়ে প্রচুর আলোচনা, পর্যালোচনা, সেমিনার, লেখা, বই, অনেক কিছু বেরিয়েছে। একটা জায়গা আমি যতটুকু দেখেছি বা যতটুকু করছি, একটা জায়গা মনে হয়েছে যে সিস্টারের নিজের লেখা, সেই নিজের লেখাটা কিন্তু বেশিরভাগ মানুষ পড়ে উঠতে পারে। মানে আমরা, বিশেষ করে আমরা কলেজের লোকরা তো সবসময় রেফারেন্স, এবং আমাদের ছাত্রছাত্রীরা নোটবুকে অভ্যস্ত। তো যখন আমরা নিবেদিতার সম্পর্কে কিছু জানতে চেষ্টা করি, আমরা ওই রেফারেন্স আর নোটবুককে আমাদের মূল হিসাবে ধরে নিই এবং সেখান থেকেই তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। তো আমার মনে হয়েছে যে সিস্টারের লেখাগুলো প্রত্যক্ষ ধরে ধরে আমরা যদি এখন 19 সালে অনেক আলোচনা হয়ে গেছে, শ্রদ্ধেয় শঙ্করী প্রসাদ বসু যে গবেষণা করে গেছেন, তারপর মনে হয় মাঝে মাঝে যে আর তো কারোর কিছু করার নেই। উনি স্বামীজি এবং সিস্টারের উপর যা করে গেছেন আমরা সেইগুলো দিয়ে বলতে গেলে ভাঙিয়ে খাচ্ছি। তবু মনে হয় আজকের প্রজন্মে, আজকের সমাজে, আজকের পরিপ্রেক্ষিতে যদি ওই লেখাগুলো আবার আমরা পড়তে শুরু করি, তাহলে আরো অনেক কিছু আমরা শুধু জানতে পারবো না, সমাধান সূত্র পাবো। আমাদের তো প্র্যাকটিক্যাল জীবনে ফুটিয়ে তুলতে হবে। ঠাকুর, স্বামীজিকে ঠাকুর তৈরি করেছিলেন জগতের জন্য, স্বামীজি তৈরি করেছেন সিস্টারকে ভারতের নারী এবং জনসাধারণের জন্য। ঠাকুরকে স্বামীজি বলেছিলেন লাভ পার্সনিফাইড, ভালোবাসার মূর্ত প্রতীক। আর সিস্টারকে আমি বলি প্র্যাকটিক্যাল বেদান্ত পার্সনিফাইড। স্বামীজি যে কর্মে পরিণত বেদান্তের কথা বলেছেন, তাকে তার মূর্ত প্রতীক সিস্টার নিবেদিতা। এবং সেইখানে কতগুলো অনেক সিস্টারের তো মানে কি বলবো, ইন্টেলেক্ট যদি বলি যে তার বুদ্ধি, আমরা সাধারণ অর্থে যেটাকে বুদ্ধি বলে থাকি, সাধারণভাবে সাধারণ সমস্যা, জাগতিক সমস্যা সমাধানের যে সূত্র, তাকে আমরা বুদ্ধি বলি। তার উপরে আধ্যাত্মিক সমস্যা, সেইখানে থেকে সব দিক থেকে যদি বিচার করি, এইরকম উজ্জ্বল মহীয়সী নারী বলবো না, একজন মানুষ, শুধু নারী নন, সেই মানুষের সন্ধান পাওয়া খুবই গোটা ভারতবর্ষ শুধু না, গোটা পৃথিবীতেই সেই বিরল। তো এখানে এত কিছু, এত
শ্রদ্ধা। আমাদের ভগবদ গীতার 4th অধ্যায় 39তম শ্লোকে এই শ্রদ্ধার কথাই বলা আছে। কারণ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, জ্ঞান অর্জন করতে শ্রদ্ধার প্রয়োজন। সিস্টার নিবেদিতা সেই শ্রদ্ধাকে, একেবারে সেই শ্রদ্ধা কাকে বলে, নচিকেতা সেই উত্তরের পর আমরা নিবেদিতার জীবনে দেখেছি শ্রদ্ধা কাকে বলে, শ্রদ্ধার মূর্ত প্রতীক। এবং সেই শ্রদ্ধাকে অবলম্বন করেই তিনি প্রাকৃতিক, জাগতিক, রাজনৈতিক সমস্ত কিছু সমস্যাকে এক আধ্যাত্মিক সূত্রে তুলে নিয়ে গিয়েছেন। এবং সমস্ত দর্শনের মধ্যে সেই আধ্যাত্মিকতা, প্রতিটি সমস্যা সমাধানের মধ্যে সেই আধ্যাত্মিকতা, এবং যার মূল কেন্দ্র ভারতবর্ষ, জাতীয়তাবোধ। যে জাতীয়তাবোধ আন্তর্জাতিকতা বোধের বিপরীত কিছু নয়। আমাদের অদ্ভুত একটা অভ্যেস হয়ে গেছে সবসময় দুটো জিনিস, দুটো সমান্তরাল। যেমন আমাদের সিলেবাসে আছে ব্রাহ্মণ্য যুগ, বৌদ্ধ যুগ, ব্রাহ্মণ্য যুগের বৈশিষ্ট্য, বৌদ্ধ যুগের বৈশিষ্ট্য, এইভাবে সিলেবাস করা। কিন্তু সিস্টার দেখিয়েছে যে বৌদ্ধ যুগ ব্রাহ্মণ্য যুগের চেয়ে আলাদা কিছু নয়। বৌদ্ধ যুগ ওই একটা লাইনের মধ্যে কারণ এবং কারণের ফলাফল হিসেবে হিন্দু, ব্রাহ্মণ্য যুগের অন্ত হিসেবে বৌদ্ধ যুগ নয়, ব্রাহ্মণ্য যুগের এক্সটেন্ডেড ভার্সন। এবং নিবেদিতা খুব দৃঢ়ভাবে বিষয়টা বলে গেছে। তো এই বিষয়গুলো আমরা যখন আজকের দিনে আলোচনা করতে বসি, আমরা পাশ্চাত্য দার্শনিক, ঐতিহাসিকরা যেভাবে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, আমরা সেইভাবে এই ব্রাহ্মণ্য, হিন্দুত্ব এই বিষয়গুলোকে পর্যালোচনা করি। কিন্তু 13 বছর ভারতবর্ষে ছিলেন এবং ভারতবর্ষে আসার পর 5 বছরের মধ্যে সিস্টারের লেখায় যে বিষয়গুলো আমরা পেয়েছি, সেখানে সম্পূর্ণ ভারতীয় দৃষ্টিকোণ থেকে তিনি বিষয়গুলোকে লিখেছেন। আবার আজকের যুগে আমরা দেখি খুব সহজে বলি গ্লোবালাইজড, ইন্টারঅ্যাক্টিভ, কতগুলো শব্দ আমাদের কাছে খুব প্রচলিত। সেটা কি? একমাত্রিক ধারণা থেকে বেরিয়ে এসেছি আমরা, এবং সেই ধারণার জন্যই আজকে ভারতবর্ষের অর্থনৈতিক সমস্যা শুধু ভারতবর্ষের রাজনৈতিক বা সমাজনৈতিক ব্যবস্থার উপর নির্ভর করে না। আমেরিকা ইরানের সঙ্গে কি সম্পর্ক তৈরি করছে তার উপর কিন্তু ভারতের অর্থনীতি নির্ভরশীল। সুতরাং বিষয়টা একমাত্রিক নয়। এই গ্লোবালাইজেশনের কনসেপ্টে আমরা এই একমাত্রিকতাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি। এবং যে সিস্টেম আজকে 21 শতকের দার্শনিকরা যে ব্যবস্থার কথা বলছেন, সেটা হচ্ছে খুব সগর্বে ঘোষণা করছেন, এবং আমরাও বিভিন্ন জায়গায় পেপার লিখছি, কমপ্লেক্স অ্যাডাপটিভ সিস্টেম। এই কমপ্লেক্স অ্যাডাপটিভ সিস্টেমটা কি? খায় না মাথায় দেয়। গুগল সার্চ করলে অন্তত 10 জন দার্শনিককে আমরা পাই, ইউরোপিয়ান, আমেরিকান ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি আমরা নিবেদিতার লেখার দিকে চোখটা দিই, আমরা দেখব উনি সম্পূর্ণভাবে বিশ্লেষণ করেছেন যে পদ্ধতিতে, যাকে আমরা 21 শতক থেকে নামকরণ করেছি কমপ্লেক্স অ্যাডাপটিভ সিস্টেম। এবং সিস্টারের পুরো ইতিহাস ব্যাখ্যা, সমাজতাত্ত্বিক বিশ্লেষণ সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে এই কমপ্লেক্স অ্যাডাপটিভ সিস্টেমের উপর। ছোট্ট করে একটু বলে দিই যে ঠিক এটা কি বোঝায়। ওই যে আমরা শিখেছিলাম যে এটা হলে ওটা হয়, বৃষ্টি পড়লে জল জমে, মেঘ পড়লে বৃষ্টি পড়ে, আগুন হলে ধোঁয়া ওঠে, এগুলো হচ্ছে একমাত্রিক ধারণা।
আর কমপ্লেক্স অ্যাডাপটিভ সিস্টেম হচ্ছে বহুমাত্রিক এবং অনেকগুলো ইন্টারাকশন, এর সঙ্গে বি, বি এর সঙ্গে সি, সির সঙ্গে ডি, এরকম অনেকগুলো পারস্পরিক আদান প্রদানের ফলে একটা ঘটনা ঘটে। এবং সেটা কখনোই একমাত্রিক নয় যে একজন বললো বলে আরেকজন করলো, বা একজন রাজার মৃত্যু হলো বলে সমাজে এই ঘটনা ঘটলো, এরকম নয়। এটা হচ্ছে আধুনিক কনসেপ্ট। সিস্টার নিবেদিতা যেভাবে ইতিহাস ব্যাখ্যা করেছে, সেখানে সম্পূর্ণভাবে এই ব্যাখ্যা, এই আধুনিক সিস্টেম যেটা কমপ্লেক্স অ্যাডাপটিভ সিস্টেম, এর কোনো বাংলা পরিভাষা এখনো পর্যন্ত আমি পাইনি, কেউ জেনে থাকলে আমাকে বলবেন, আমি পাইনি। তো এই সিস্টেমে যেভাবে পারস্পরিক আদান প্রদান, পারস্পরিক সম্পর্ক গঠন, অনেকগুলো নিয়ে যেটাকে আমরা বলি নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের ফল হচ্ছে একটা সভ্যতা, এবং যে সভ্যতা ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে চলছে, সেই সভ্যতা হচ্ছে তারই ফল। এই কথা ওনার প্রতিটা প্রবন্ধে, প্রতিটি ইতিহাস চিঠির মধ্যে এবং ইতিহাস ব্যাখ্যায় আমরা পেয়েছি। যাই হোক, আজকে আমি ছোট্ট করে বলবো একটা ওনার লেখা 34টা প্রবন্ধ, ছোট ছোট প্রবন্ধ স্টেটসম্যানে প্রকাশিত হচ্ছে। এবং আমরা সবাই ওই ফুটফলস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ, এই নামগুলো খুব প্রচলিত। সিস্টারের লেখা বলতে আমরা এই বইগুলোর কথা খুব জানি। তো আমি যে বইটার কথা বলছি সেটা প্রকাশিত হয়েছিল ওনার দেহ যাওয়ার 5 বছর পরে। র্যাডক্লিফ, স্টেটসম্যানের এডিটর, উনি ওনার ওই ছোট ছোট 34টা প্রবন্ধকে এক সূত্রে একটা বইয়ের মধ্যে প্রকাশ করেছিলেন। সেই বইটার নাম স্টাডিজ ফ্রম অ্যান ইস্টার্ন হোম। এই 34টা প্রবন্ধ থেকে আমি 3টে বেছে নিয়েছি আজকে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে মানে খুব প্রচলিত সিস্টার নিবেদিতা মা কালীর মাদার বক্তৃতা দিয়ে বিখ্যাত হয়েছিলেন। সিস্টার নিবেদিতা দুর্গা, কালী, জগদ্ধাত্রী, এই মায়ের এই 3 রূপ নিয়ে বিশদ আলোচনা করেছেন। কিন্তু এখানে যে 3টে প্রবন্ধ আমি আলোচনা করব, এখানে তিনি শ্রী চৈতন্য, বৈষ্ণব শাস্ত্র এবং নিত্যানন্দ সম্পর্কে আলোচনা করেছেন এবং তার নিজের অনুভূতিগুলি প্রকাশ করেছেন। এবং খুব অনুভূতিগুলি অত্যন্ত, কি বলবো, ওনার তো সূক্ষ্ম অনুভূতি ছিল, তার সঙ্গে আমাদের তো একটা অদ্ভুত রকমের অনুভূতিতে একটা প্রভাবিত করে ওনার আলোচনা। এই 3টে প্রবন্ধ হলো, প্রথমে আমরা বলবো দোলযাত্রা। দোলযাত্রা নিয়ে উনি শুরু করেছেন ওনার অপূর্ব প্রাকৃতিক বর্ণনা। দোলযাত্রার আবহ কেমন, ওনার ইংরেজিকে বাংলা করা আমার পক্ষে সম্ভব নয়, দুরূহ কাজ। কিন্তু ওনার যে ভাবটা, সেটা হচ্ছে যে অদ্ভুত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে দোলযাত্রা, যেন প্রকৃতির মধ্যে বিবাহ বাসর, চারদিকে ফোটা ফুল, এইরকম একটা সময় ভারতবর্ষের সমাজে অতি প্রাচীন কাল থেকে কিভাবে প্রকৃতির এই অদ্ভুত বিবাহ বাসরকে আমরা, কি বলবো, আধুনিক ভাষায় আমরা উৎসবের মতো পালন করছি, এইভাবে উনি প্রবন্ধ শুরু করছেন। কিন্তু দোলযাত্রায় অতি প্রাচীন যে আদিবাসী, তার প্রবন্ধে আছে আদিবাসীরা এই উৎসব পালন করে মহানন্দে, তাদের পালন একরকম। আবার সনাতন ধর্মে বিশ্বাসী মানুষ, তারা পালন করে হোলিকা উৎসব তাদের ধর্মীয় ভিত্তিতে। আর একটা উৎসবের কারণ কি, দোলযাত্রার বিশেষ গুরুত্ব মহাপ্রভুর জন্ম। এবং মহাপ্রভুর জন্মকে উনি এত সুন্দর, মানে এটা যদি আপনারা পড়েন প্রবন্ধটা 3 পাতা 4 পাতা, মানে এত সুন্দর করে
মহাপ্রভুর আবির্ভাবের তাৎপর্য আবার এত বিজ্ঞান ভিত্তিক ভাবে, যদি আমরা খুব লিটারালি খুব একাডেমিক্যালি দেখি, খুব বিজ্ঞান ভিত্তিক ভাবে উনি বলেছেন। ছোট্ট কথা, কে ছিলেন শ্রী চৈতন্য? শ্রী চৈতন্যকে উনি বলছেন একজন the saint of Nodia, the poet and emancipator of Bengal. Saint of Nodia, ওনার আধ্যাত্মিকতা, ইমানসিপেটর অফ বেঙ্গল, একই সঙ্গে সামাজিক তাৎপর্য, আর পোয়েট, কবি। শ্রীচৈতন্যকে কবি বলছে, কিন্তু শ্রীচৈতন্যের কোনো রচনা, যে নিজের শ্রীচৈতন্যের কোনো জীবনী বা শ্রীচৈতন্য কোনো শিক্ষা দেওয়ার মতন কোনো রকম কথাবার্তা নিজে লিখিতভাবে লিখে যায়নি, ওনার জীবনী ওনার শিক্ষা। কিন্তু নিবেদিতা বলছেন পোয়েট। পোয়েট মানে দার্শনিক, পোয়েট মানে শুধু কয়েক লাইন কবিতা লেখা না, যিনি দেখতে পান, যার আধ্যাত্মিকতা সুদূর প্রসারী। তাই দোল উৎসব বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সেদিন নদিয়ায় জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য। তারপর বলছেন, ও ওয়ান্ডারফুল বার্থ অ্যাট নদিয়া, মানে সেই জন্মগ্রহণ বড়ই তাৎপর্যময়। সেই ফাল্গুনের পূর্ণিমায় তিনি জন্মেছিলেন, সেখানে প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির আনন্দ প্রকাশিত হচ্ছে। আমরা বলি নদিয়ার চাঁদ, শ্রী চৈতন্য জন্মেছেন, সেই প্রকৃতি আরো আনন্দিত হয়ে উঠেছে। এইভাবে বর্ণনা করছেন দোলযাত্রা। এই প্রসঙ্গে বলি ছোট্ট একটু কথা, কারণ নিবেদিতা সবসময় বলছেন তার প্রত্যেক চিঠিতে রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। তো এই প্রসঙ্গে একটু ঠাকুরের কথা বলি। ঠাকুর যে বলছেন চৈতন্যদেব সম্পর্কে অনেক কথা আছে কথামৃতে, একটা ছোট্ট উদাহরণ আমি উল্লেখ করি। বলছেন, দেখো চৈতন্যদেব কত বড় পণ্ডিত, আর তিনি অবতার। তিনি যেখানে এই নাম প্রচার করেছেন, এ অবশ্যই ভালো। কোনো একটা আলোচনা হচ্ছিল যে নাম করার কি দরকার, চৈতন্যদেবের সমাধি হতো, চৈতন্যদেব একটা অন্য ভাবে মহাভাবে থাকতেন, তা এত হরে কৃষ্ণ যে নাম দিয়েছেন, সেই নামের কি তাৎপর্য? ঠাকুর বলছেন তিনি যেখানে দিয়েছেন সেখানে অবশ্যই ভালো। তারপরে একটা ছোট্ট মজার গল্প বলছেন যে একবার চাষারা খেতে বসেছে। চাষারা মানে কোনো একটা জায়গায় হয়তো সাধারণের মানে যেরকম দরিদ্রনারায়ণ সেবা হয় বা কিছু, যেরকম সমাজের একটু গরিব পূর্ব মানুষ, তারা খেতে বসেছে। তাদের বলছেন যে তোমাকে কি এটা দেব? যে পরিবেশন করছে সে জিজ্ঞেস করছে, তোমাকে কি চাটনি দেব, তোমাকে কি তরকারি দেব? তখন চাষারা ঘাড় মেরে বলছে, হ্যাঁ দিদি, বাবুরা যখন খেয়েছেন, বাবুরা যখন খেয়েছেন, তাৎপর্য হচ্ছে বড় মানুষ, যারা বড় লোক, তারা যেটা করছে, তাহলে আমাদের সেটা করাই ভালো। তাহলে চৈতন্যদেব যখন নাম প্রচার করেছেন, তাহলে আমরাও সেটা করি, কারণ চৈতন্যদেব অবতার, একজন বড় মানুষ, তাই করি। তো এইভাবে ঠাকুরের একটা উল্লেখ করলাম, কথামৃতের পাতায় পাতায় চৈতন্যদেব সম্পর্কে অনেক তথ্য, তত্ত্ব এবং দর্শন উনি প্রকাশ করেছেন। স্বামীজি কি বলছেন? স্বামীজি যখন শিকাগো বক্তৃতার পরে দক্ষিণ ভারতে এসেছেন, দক্ষিণ ভারতে চেন্নাইতে বক্তৃতা দিচ্ছেন 1894-তে।
সমুদয় ভারতে শ্রী চৈতন্যের প্রভাব পরিলক্ষিত হয়। যেখানেই লোক ভক্তিমার্গ জানে, সেইখানেই তার বিষয় লোকে আদরপূর্বক চর্চা করে। সেই রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা চৈতন্যদেব সম্পর্কে বলছেন যে নদিয়ার প্রকৃতিও আনন্দিত হয়েছে, কারণ দোলযাত্রায় চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন। তারপরে আমরা আসছি দোলযাত্রার পরে একটা অদ্ভুত ঘটনা, সেটা দীনেশচন্দ্র সেনের সঙ্গে গণেন মহারাজ, দীনেশচন্দ্র সেন এবং সিস্টার নিবেদিতা তিনজনে ঘরদায় গিয়েছিলেন পানিহাটির উৎসব। সবাই আপনারা জানেন, কথামৃতর পাতায় পাতায় আছে, ঠাকুর ভীষণ যেতে ভালোবাসতেন, নৃত্য করতেন, সেখানে খুব আনন্দ করতেন। নিত্যানন্দ মহাপ্রভু সেখানে স্থান, সেখানে চিরা মহোৎসব। কদিন আগে ডেটটা চলে গেল, স্নানযাত্রার পরেই বোধ হয় ত্রয়োদশীতে। তো সেইখানে যাওয়ার জন্য সে প্রসঙ্গে পড়ে, সে নিবেদিতা লিখছেন। নিবেদিতার এই প্রবন্ধের নাম ওল্ড কলেজিয়েট ভিলেজ, স্টাডিজ ফ্রম অ্যান ইন্ডিয়ান হোম। এর মধ্যেই রয়েছে ওল্ড কলেজিয়েট ভিলেজ বলে। সেখানে উনি বলছেন খুব আপ্লুত, নিবেদিতা আপ্লুত। কেন না, সেই নিত্যানন্দের স্থান উনি দর্শন করছেন। সেই নিত্যানন্দের দণ্ড, তার ভাঙা অংশ, তার মাথাটা তাকে দেখিয়েছিলেন তখনকার যিনি বংশধর ছিলেন সেই সময় ওই মন্দিরে ওনাকে দণ্ড দেখাচ্ছেন। সেই দণ্ড দেখে নিবেদিতা আপ্লুত, এবং একটি ওই রক্ত বস্ত্র মাথায়, তখন ওটা প্রসাদী হিসেবে ঠেকানো হতো, সেটাও ওনাকে বেঁধে দেওয়া হয়েছিল। উনি বলছেন, হায় কি দেখছি, যদি তিনি থাকতেন, যদি এই নিত্যানন্দকে আমি দেখতে পেতাম। কেন না, সেখানে উনি বলছেন যে এই নিত্যানন্দ কি করেছিলেন, আধ্যাত্মিকতা এবং সমাজতত্ত্ব একসঙ্গে, পানিহাটির গুরুত্ব উনি ব্যাখ্যা করছেন। চৈতন্যদেবের নির্দেশে একজন সন্ন্যাসী তিনি গার্হস্থ্য জীবন পালন করেছেন। আহা, কি ছিলেন নিত্যানন্দ! সেই চৈতন্যদেবের সঙ্গে কত সঙ্গ করেছেন। যদি আজ তাকে দেখতে পেতাম, তার দণ্ডটা দেখতে পাচ্ছি। যদি আজ নিত্যানন্দ এখানে থাকতেন, তাহলে আমি কি না করতাম। আর বলছেন যে এটাই হলো সেই জায়গা যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে এসে একসঙ্গে আনন্দ করেছে, খাদ্য গ্রহণ করেছে। এর কি ভক্তির দিক থেকে কি না গুরুত্ব। এমন ঘটনা আগে সনাতন ধর্মে ঘটেছে কিনা জানা নেই, এমন ঘটনা আর ঘটবে কিনা জানা নেই। এবং উনি পরিষ্কার বলছেন উনি যে ইনক্লুসিভনেস ইন হিন্দুইজম, এই প্রথম নিত্যানন্দই পথপ্রদর্শক। আমরা আধুনিক যুগ নয়, তখন মধ্যযুগ, কিন্তু উনি ওই প্রাচীন ব্রাহ্মণ্য যুগ, বৌদ্ধ যুগের তুলনায় বলছেন। আমরা আবার স্পষ্ট করে দেখতে পেলাম আমাদের সনাতন ধর্ম কতখানি অন্তর্ভুক্ত করতে পারে, মানুষকে কতখানি টেনে নিতে পারে। উনি যে শব্দটা ব্যবহার করেছেন, ইনক্লুসিভনেস অফ হিন্দুইজম, সবাইকে টানতে পারে। আজকে আমরা যে সমস্যা সমাজে নিতে হয়েছি,
লজ্জিত করিয়া আশ্রয় দান করে। এটা সমাজতান্ত্রিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক সেই সময় বৌদ্ধ ধর্মের কি অবস্থা হয়েছিল? ভগবান বুদ্ধ যেসব নীতি প্রচার করেছিলেন, সেই সব শিক্ষা দীক্ষা নীতি থেকে স্বাভাবিকভাবে যখন অনেক দিন চলে যায়, সেই সম্প্রদায় খানিকটা বিচ্যুত হয়ে গেছে। এবং বিচ্যুত হয়ে গিয়ে তাদের কোনো নেতা সে সময় নেই, সংগঠিত করার মতো কোনো সংস্থা নেই, কোনো প্রতিষ্ঠান নেই। সেই সময় তারা ব্রাত্য হয়ে গেছিল সমাজে। এবং নিবেদিতার এই প্রবন্ধের মধ্যে আবার পাচ্ছি, উনি পরিষ্কার বলছেন, উনি ওই যে 1200 জন বা কারো 2200 জন বা 2500 জনের যে দীক্ষা গ্রহণ, সেই উপলক্ষে ওখানে একটা বিরাট মেলা বসত। এবং ওই 1904 বা 4 সালে নিবেদিতা গিয়েছিলেন খড়দায়। ওই 4 সালে বলছেন 3-4 বছর আগে ওই মেলাটা বন্ধ হয়ে যায়। এবং নিবেদিতা তো ভীষণ রিসার্চ মাইন্ডেড যাকে বলে, উনি গিয়ে যে স্থানে ওই মেলা হতো সেই মেলাতে বসে বসে তথ্য সংগ্রহ করছেন, যে যারা এসেছিল তারা কেমন ছিল, কেনই বা মেলাটা বন্ধ হলো, কি হলো না হলো, ডিটেইল একটা নোট লিখেছে। এবং সেই প্রবন্ধে তার দু একটা তথ্য আছে, যে তাদের হাতে পায়ে বেড়ি লাগানো হয়। যেমন আমরা বলি না যে চণ্ডালদের একসময় অন্তজ দলিত সমাজ, তাদেরকে নানা রকম ভাবে সমাজে চিহ্ন ধারণ করে দূরে সরিয়ে রাখা হতো, সেরকম ওই বৌদ্ধদেরও তামার বেড়ি লাগিয়ে রাখা হতো। এবং তাদের সমাজের কোনো স্তরে গ্রহণ করা হতো না। তারা অত্যন্ত দুর্দশা এবং ক্লেশের মধ্যে দিন কাটাত। সেইখান থেকে উত্তরণ করেছেন তাদের বীরভদ্র। এবং সেটাই হচ্ছে নিবেদিতার যুগপৎ আধ্যাত্মিক এবং সমাজতাত্ত্বিক বিশ্লেষণ, যে এই আধ্যাত্মিকতা, এই ইনক্লুশনের মধ্যে, আধ্যাত্মিকতার মধ্যে দিয়েই তাদের সমাজে অন্তর্ভুক্তিকরণ ঘটল। তো এই বিষয়েও তিনি আপ্লুত। এবং সেখানে বসে বসে তিনি নোট নিয়েছেন, এই কথা নিবেদিতার প্রবন্ধে আমরা পাচ্ছি। নিবেদিতা নিজেই বলছেন যে আমি অনেকগুলো তথ্য নিলাম এবং সেগুলো লিখলাম, এবং তাদের দুর্দশার কথা ভেবে আমার চোখে জল আসছিল, কি কষ্টে তারা ছিল। এবং উনি বলছে, ওই জায়গাটার নাম দিয়েছে বাংলায় বৌদ্ধদের সমাধি ক্ষেত্র। বাংলার বৌদ্ধদের সমাধি ক্ষেত্র, একথা আমি নিজের মুখে এই জায়গাটা বলেছি। এবং সেখান থেকে উনি তারপর যখন শ্রদ্ধা জ্ঞাপন করছেন নিত্যানন্দের, কারণ তার সেই আন্দোলন, তার সেই ইনক্লুসিভ সনাতন ধর্মের আন্দোলন শুরু হয়েছিল নিত্যানন্দের দ্বারা। সেই জন্য তিনি নিত্যানন্দের কাছে প্রণত। এবং খুব ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে এই প্রবন্ধে দীনেশচন্দ্র সেনের স্মৃতিকথায় অনেক মজার মজার জিনিস আছে, যে তারা যখন খড়দায় নামলে কি হলো না হলো ইত্যাদি ইত্যাদি, সে প্রসঙ্গে যাচ্ছি না। সেই নোট তিনি দিয়েছিলেন দীনেশচন্দ্র সেনকে। এবং বৌদ্ধ ধর্মের সমাধিক্ষেত্র দর্শন সম্পর্কে তাকে একটি সন্দর্ভ লিখতে অনুরোধ করেছিলেন। সন্দর্ভ একটা বাংলা শব্দ, যার কমন শব্দটা হচ্ছে রিসার্চ পেপার। নিবেদিতা নির্দেশ দিচ্ছেন দীনেশচন্দ্র সেনকে যে এই বিষয়টার উপর তুমি একটা লেখো, কারণ এটা বাংলার সমাজে, ভারতের আধ্যাত্মিকতার ইতিহাসে একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক। এবং দীনেশচন্দ্র সেন পরে স্বীকার করছে যে আজ আমি লিখছি কিছু, কিন্তু তিনি আর নেই, আর তার নোটগুলিও আমার কাছে আর নেই, কোনোভাবে হারিয়ে গেছে। তিনি হতাশা প্রকাশ করেছেন। এই হচ্ছে আমাদের আলোচ্য দ্বিতীয় প্রবন্ধ। আর তৃতীয় প্রবন্ধটি নিবেদিতা
নিবেদিতার লেখা রাসলীলা সম্বন্ধে। রাসলীলা, সেখানেও পূর্ণিমা এবং তার আগের রাত্রি, তার পরের রাত্রি, দ্বিতীয় রাত্রি, তৃতীয় রাত্রি ইত্যাদি প্রকৃতির প্রচুর বর্ণনা আছে। এখানে একটা প্রসঙ্গ একটু বলি। স্বামীজির সঙ্গে নিবেদিতা কাশ্মীর গিয়েছিল, এটা আমরা সবাই জানি। এবং কাশ্মীরে গিয়ে স্বামীজি নিবেদিতাকে অনেক দুঃখ দিয়েছে। নিবেদিতা ম্যাকলাউডকে লেখা চিঠির মধ্যে সেগুলো প্রকাশিত। কেন না, নিবেদিতার চিঠি থেকে আমরা জানতে পারছি যে নিবেদিতা খুব উচ্ছ্বসিত। কি সুন্দর হিমালয়, হিমালয় পাহাড়ের সৌন্দর্য, হিমালয়ের প্রকৃতি, হিমালয়ের গাছপালা নিয়ে উনি ভীষণ উচ্ছ্বসিত। স্বামীজি বলছে তুমি এটা দেখে উচ্ছ্বসিত হচ্ছ, এই গাছপালা পাহাড় দেখে? এটা তুমি তোমার ইন্দ্রিয়কে সুখ দিচ্ছ। আধ্যাত্মিক জগতে ইন্দ্রিয় সুখ লাভের জায়গা নেই, আমাদের ইন্দ্রিয় সুখের ওপরে যেতে হয় আধ্যাত্মিক জগৎ। স্বামীজি নিবেদিতাকে বলছেন তুমি ইন্দ্রিয় সুখ লাভ করছো, ইন্দ্রিয় সুখের থেকে বের। খুব অদ্ভুত কথা। নিবেদিতা প্রথমে খুব দুঃখ পেয়েছে যে এরকম করে বলছেন, স্বামীজিকে আমাদের বুঝতে পারছেন না। কারণ একজন বিদেশি সম্পূর্ণ অন্য দেশে এসছে এবং সেখানে এসে উনি ভালোবাসতে চেষ্টা করছেন, ভারতবর্ষকে ভালোবাসছেন, তার গুরুকে প্রতি পদে প্রতি মুহূর্তে অনুভব করতে চেষ্টা করছেন। কিন্তু সেখানে যখন তিনি তিরস্কার পাচ্ছেন, তার মানসিক অবস্থাটা খুব সহজেই বোঝা যায়। ওনার পরে উনি বলছেন, ওই চিঠির মধ্যে ম্যাকলাউডকে লিখছেন যে পরে আমি বুঝতে পারলাম যে না, ইন্দ্রিয়ের পেরিয়ে, মানে সৃষ্টিকে পেরিয়ে আমার স্রষ্টাকে দেখতে হবে। প্রকৃতির মধ্যে যখন আমি স্রষ্টাকে দেখতে পাবো, স্রষ্টাকে অনুভব করবো, তখন হবে আধ্যাত্মিকতা, না হলে ইন্দ্রিয় সম্ভব। সেই জায়গাটা স্বামীজি ধরিয়ে দিচ্ছে। তাই যখন রাসলীলার প্রসঙ্গ আসছে, সেখানেও উনি এই প্রকৃতির বর্ণনা অসাধারণ, এবং সেই ইংরেজি ভাষাটা কিভাবে বাংলা করা যায় আমি জানি না, মানে অপূর্ব, সেইভাবে প্রকাশ করা যাবে কিনা ঠিক ওনার মতো করে বাংলায় জানি না। সেখানেও অপূর্ব সব বর্ণনা, এবং তার সঙ্গে সঙ্গে ওনার মনে পড়ছে শ্রীকৃষ্ণের রাসলীলা, শ্রীকৃষ্ণের রাজযাত্রা। এবং সেই মাত্র উনি উল্লেখ করছেন মাত্র 11 বছরের একজন বালক, সে যাচ্ছে, গোটা বৃন্দাবন তাকে অনুসরণ করছে। সেই অপূর্ব ফুলের দোলনা, সেই ফুলের যে দোলনা তৈরি হয়েছে, যখন শ্রীকৃষ্ণ এসে বসছে, যেন মনে হচ্ছে আরো অনেকগুলো রঙের ফুল সেখানে চলে এসেছে, আরো অনেক সুন্দর গন্ধ সেখানে বেরোচ্ছে। আর সেই সুন্দর বাঁশরির ধ্বনি সারা বৃন্দাবনকে জুড়ে রয়েছে। যেখানেই যাওয়া যায় সেই অদ্ভুত সুন্দর ধ্বনি, এবং সেই ধ্বনিতে যে যেখানে আছে সেখান থেকে এসে জড়ো হচ্ছে। এবং সেই কৃষ্ণলীলা, গোপীরা আসছেন। উনি ওইভাবে বলছেন না, উনি বলছেন যে বালক, সেই বালক 11 বছরের বালকের টানে চারদিক থেকে সমস্ত বৃন্দাবনের মানুষ আসছে, আর তাদেরকে টেনে আনছে সেই বাঁশির ধ্বনি। সে বাঁশিকে এড়াতে পারছে না কেউ, কারোর কানে থেকে সেটা বাইরে যাচ্ছে না, সকলেই সেই কানে সেই শব্দ, সেই ধ্বনি নিয়ে, সেই সুর নিয়ে তারা ছুটে চলেছে। এবং উনি ফরেস্ট কথা ব্যবহার করেছেন, সেই যমুনার তীরের যে কুঞ্জ, সেই দিকে ছুটে চলেছে। এবং সেই ছোটা অনন্ত ছোটা, এবং সেই সঙ্গে আকাশের প্রকৃতি, অন্যান্য গাছপালা সকলেই যেন জীবন্ত, সাড়া দিচ্ছে। এবং
প্রতিটি ধূলিকণা আমরা ঠিক যেমন আমরা বৈষ্ণব শাস্ত্রে ভাগবতে যেভাবে পাই, ঠিক মনে হচ্ছে নিবেদিতা যেন নিজে নিজে সেই কথাগুলো বলছে, যে সেই বৃন্দাবনের প্রতিটি গাছপালা, পশু পাখি, ধূলিকণা সকলে ছুটে চলেছে একদিকে, সেই যমুনা মলিনে, সেই কুঞ্জে। কেন? সেই 11 বছরের বালক সেখানে দোলনায় দুলবে, সকলের সঙ্গে সে মিলিত হবে, সকলের জন্য আনন্দ নিয়ে আসবে। এইভাবে বর্ণনা দিয়ে তিনি প্রবন্ধটা শেষ করছে অদ্ভুত একটা কথা, যেটা মনে হয় মানে পুরো বৈষ্ণব শাস্ত্রকে একত্রিত করে যদি একটা সারাংশ লেখা হয়, সেই সারাংশ আমরা নিবেদিতার ভাষায় পাচ্ছি। উনি বলছেন, হাউ ফুলিশ আর দোজ who dream that Rash Mela comes but once a year and ends. To the eyes of the wise man, life itself is that forest on the banks of the Jamuna in which ever dwells the Lord, filling sweet days with needful labor and calling the soul from height to height of hidden joy. প্রত্যেকটি শব্দ একেবারে আধ্যাত্মিক সারাংশ। হাউ ফুলিশ আর দোজ, মানুষ কি বোকা ভাবে রাস শুধুমাত্র একদিনেরই জন্য আসে, রাসমেলা শুধু বোধহয় একদিনেরই অনুষ্ঠান এবং সেই একদিনেই শেষ হয়ে যায়। কিন্তু যারা জ্ঞানী তারা জানে এই রাসমেলা এক অনন্ত যাত্রা, যে যাত্রা ওই যমুনা পুলিনের দিকে মানুষকে নিয়ে যায়। সেই বাঁশির সুর, সেই পরমাত্মার ডাক, সেই পরমাত্মার আহ্বান মানুষের জীবনে চলতেই থাকে। আর তার জন্য সেই পরমাত্মার আহ্বানে সাড়া দিতে পারে সেই শুধুমাত্র সে আনন্দ অনুভব করে, পরমানন্দ অনুভব করতে পারে, যার জীবনে সারা বছর সেই বংশীর ধ্বনির ডাক থাকবে এবং যে ক্রমশ যাত্রা করবে সেই যমুনা পুলিনের দিকে, সেই হচ্ছে পরমানন্দ, দ্য সেন্টার অফ হিডেন জয়। নমস্কার। শ্রী রামকৃষ্ণ।